মন্ত্রণালয়, 3 বাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, বিডিপি এবং গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএচআই এবং আর্মির যে গোয়েন্দা সংস্থা আছে তাদের সবার সহযোগিতা আমরা আন্তরিকভাবে পেয়েছি। আমি আবারও আমার কমিশনের প্রত্যেকটি সদস্যকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে তারা নিজেরা স্বতঃপ্রণোদিত হয়ে কারো আদেশের অপেক্ষা না করে আপনার এই দুরূহ কাজকে সম্পন্ন করেছেন। এবং আমরা শত শত চিঠি লিখেছি প্রায় 32 থেকে 36টা সংগঠনের কাছে বিভিন্ন তথ্যের জন্য। একটা উদাহরণ আমি দেই যে একজন লোকের কাছে দেখা গেল যে সিঙ্গাপুর থেকে এবং ভারত থেকে টেলিফোন এসছে। ওটা যখন চেক করার জন্য আমরা সেই টেলিফোন কোম্পানিকে লিখছি, তারা 1 মাস পরে 2 মাস পরে আমাদেরকে জানাচ্ছে যে আমাদের কাছে কোনো তথ্য নাই। তখন যখন আমরা বললাম যে ওই লোকগুলো যারা ওই সময় ছিল তারা কোথায়, আবার 1 মাস পরে আমাদের কাছে চিঠি লিখে তারা জানাচ্ছে যে এরকম তারা 5 বছর হয়, কেউ বলে 10 বছর হয় তারা চাকরি থেকে চলে গেছে। তাদেরকে অনেককে খুঁজে বের করে আমরা নিয়ে এসে তাদের বক্তব্য আমরা শুনেছি। এইরকম একটা পরিস্থিতিতে আপনাদের অনেকেরই মনে হতে পারে এটা যে 11 মাস সময় আমাদের কেন লাগলো। এটা 11 মাস কেন, আরও 11 মাস দিলেও এর সময় কম হতো আমি বলব। তবে আল্লাহর শুকরিয়া আদায় করি আমি, আমার কমিশন সদস্য যারা আছেন তারা সবাই নিজেরা চেষ্টা করেছেন এবং তাদের কঠোর প্রচেষ্টার ফলে এবং আমাকে তাদের সঙ্গে কাজ করার যে সুযোগ হয়েছে তার জন্য আমি আল্লাহকে শুকরিয়া আদায় করি আল্লাহ, যে আমরা সবাই মিলে আন্তরিকতার সাথে আমরা এই কাজ সম্পন্ন করতে পেরেছি এবং সবাই আমরা একমত হয়েছি এই সমস্ত কমিশনের কর্মকাণ্ডের ব্যাপারে এবং সবাই আমরা সিগনেচার করেছি তুলন্ত প্রতিবেদনে এবং আজকে সেটা আমরা জাতির কাছে অর্পণ করলাম। এই তদন্ত কাজ আমরা যখন শুরু করি তখন আমরা বিজিবির যে ডাইরেক্টর জেনারেল আশরাফ, তার সঙ্গে আমরা যোগাযোগ করি। তিনি খুবই আন্তরিকতার সাথে আমাদেরকে 5 রাইফেল ব্যাটালিয়নের অপারেশন রুম সেটা আমাদের জন্য ছেড়ে দেন এবং যত রকমের সহযোগিতা আজকের শেষ দিন পর্যন্ত তিনি আমাদেরকে দিয়েছেন। মন্ত্রণালয় দিয়েছে, অন্য সংস্থা আমাদেরকে দিয়েছে এবং এইভাবে আমরা কাজ শুরু করি। আমরা প্রথমে চিন্তা করে দেখলাম যে যদি তাড়াতাড়ি করতে যাই আমরা, তাহলে এটা আমরা করতে পারতাম। সেটা হলো যে তদন্তগুলো হয়েছে, যেমন মনে করেন একটা আর্মির কোর্ট অফ ইনকোয়ারি হয়েছে, সেটার আমরা স্টাডি করেছি। আনিসুজ্জামান সাহেব, সচিব আনিসুজ্জামানের অধীনে একটা হয়েছিল, সেটা স্টাডি করেছি। সেখানে সাক্ষী বের করে আমরা তাদেরকে বলতে পারতাম যে আপনারা আসেন লিখিত বক্তব্য নিয়ে, সেগুলো পড়ে আমরা একটা আইডিয়া ফর্ম করতাম। কিন্তু তাতে হতো কি যে আমরা ঘটনার একেবারে গভীরে প্রবেশ করতে আমরা পারতাম না এবং আমরা বিচার করতে গিয়ে, সুবিচার করতে গিয়ে হয়তো অবিচারই করে বসতাম। তো কাজেই আমরা লাইনটা নিলাম এই যে যে যা বলতে চায় তাদেরকে আমরা সেটা বলার সুযোগ দিয়েছি। কেউ 2 ঘন্টা বলেছেন, কেউ 4 ঘন্টা বলেছেন, কেউ 5 ঘন্টা বলেছেন এবং সেগুলো আমরা ভিডিও করেছি, ট্রান্সক্রিপ্ট করেছি। একটা ট্রান্সক্রিপ্ট করার পরে দেখা গেল যে 30 পেজ, 40 পেজ, 50 পেজ, 80 পেজ এরকম হয়েছে। সেগুলোকে 3-4 পেজে নিয়ে এসে তাদের সিগনেচার নেওয়া এবং সাক্ষীদেরকে সন্তুষ্ট করা যে তারা যা বলেছেন সেই পয়েন্টগুলো সেখানে সন্নিবেশিত হয়েছে। এইভাবে করে আমরা অগ্রসর হয়ে আমরা শেষ পর্যন্ত কেন বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল, কারা জড়িত, কারা আলামত নষ্ট করেছে, এর স্বরূপ কী, প্রকৃতি কী, কেন এটা হলো, কারা দায়ী, কিভাবে এটা প্রিভেন্ট করা যেত কি যেত না, কেন সেনাবাহিনী সামরিক পদক্ষেপ নিলেন না, কেন পলিটিক্যাল ডিসিশন হলো এবং কিভাবে ষড়যন্ত্র দানা বেঁধেছিল, কারা এর সঙ্গে জড়িত, সামরিক বেসামরিক ব্যক্তিবর্গ, আমি এদের আদ্যপান্ত আমরা বের করতে সক্ষম হয়েছি। তো কাজেই আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, আজকে আমরা জানি কেন এই বিডিআর কার্নেস হয়েছে। আমরা আজকে যে তদন্ত রিপোর্ট, আমরা চূড়ান্ত রিপোর্ট সাবমিট করলাম,
এখানে আমরা সিকিউরিটি ক্লাসিফিকেশন আনক্লাস করেছি, মানে এটা কোনো সিকিউরিটি ক্লাসিফিকেশন আমরা দেইনি। কাজে সরকারের পক্ষে এটাকে ধরে রাখা সম্ভব হবে না। আপনারা জানতে চাইলে সরকারকে আপনারা বলেন যে আমরা এই তদন্তের প্রতিবেদনের বিষয়গুলো জানতে চাই, আপনারা সরকারের সঙ্গে যোগাযোগ করেন এবং এগুলো জেনে সারা জাতিকে আপনারা অবহিত করেন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়গুলো উপস্থাপন করলাম, এটা হলো আমরা কিভাবে অগ্রসর হয়েছি। সেখানে মিডিয়ার কী রোল ছিল, সেনাবাহিনীর কী রোল ছিল, অন্য বাহিনীগুলোর কী রোল ছিল, প্রশাসনের কী রোল ছিল, পুলিশের কী রোল ছিল, এগুলোর সমস্ত আমরা সেখানে তুলে ধরেছি। তো কাজে আজকে আমি আপনাদের মধ্যে অনেক প্রশ্ন আছে, আমি জানি অনেকেই ফেসবুকে আপনাদের মতো অনেকেই জানতে চান যে বিডিআর কার্নেজের রিপোর্টের ব্যাপারে কি, কেন এটা দেরি হচ্ছে। আজকে আপনারা আমাদেরকে প্রশ্ন করেন, আমাদের কমিশনের সদস্য আছেন, আমি আছি, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেব, আপনারা প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। জি ও একটা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে হ্যাঁ, যে আমরা একটা পরিসংখ্যান আপনাদেরকে দিতে চাই ফার্দার আপনাদের সুবিধার জন্য। আমরা মোট সাক্ষী যাদের সাক্ষ্য গ্রহণ করছি 247 জন, টোটাল সাক্ষী। শহীদ পরিবারের সদস্যের জবানবন্দি নিয়েছি 14 জন, রাজনৈতিক ব্যক্তিবর্গ 10 জন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা 2 জন, সামরিক কর্মকর্তা 130 জন, অসামরিক কর্মকর্তা 4 জন, পুলিশ কর্মকর্তা 22 জন, বেসামরিক ব্যক্তি 9 জন, সাবেক এবং বর্তমান বিডিআর এবং বিজিবি সদস্য 22 জন, কারাগারে আটক 26 জন, জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী 1 জন, সাংবাদিক 3 জন। এখানে ভিডিও রেকর্ডিং এবং ভিডিও রেকর্ডিংয়ের রিভিউ 600 ঘন্টা আমরা ব্যয় করেছি এর জন্য, এবং অডিও ট্রান্সক্রিপশনের জন্য 600 ঘন্টা। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত স্থির চিত্র ছবি প্রায় 800, বিভিন্ন খবরের কাগজ প্রচারিত সংবাদ 215, পত্রালাপের সংখ্যা 905টি, প্রতি মাসে 89টি করে আমরা পত্র লিখেছি বিভিন্ন প্রতিষ্ঠানে। মোট 27টি প্রতিষ্ঠানের সঙ্গে পত্রালাপ হয়েছে, সরকারি বেসরকারি। সেনাবাহিনী কর্তৃক পরিচালিত তদন্ত আদালতের তদন্ত প্রতিবেদন এবং 6টি ক্রোড়পত্র এবং এক্সিবিট সেনাবাহিনীকে ফেরত দেওয়া হয়েছে। জাতীয় তদন্ত কমিটির প্রতিবেদন, যেটা আনিসুজ্জামান সাহেবের সঙ্গে হয়েছিল, সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত দেওয়া হয়েছে তদন্ত প্রতিবেদন। তৎকালীন বিডিআর কর্তৃক পরিচালিত তদন্ত আদালতের প্রতিবেদন 52টি তদন্ত প্রতিবেদন বিজিবিতে ফেরত দেওয়া হয়েছে। এগুলো কিন্তু আমরা সমস্ত স্টাডি পড়েছি, কিন্তু শত পেজ, শত ওয়েবসাইটের মাধ্যমে প্রাপ্ত তথ্য, ইমেল, জবানবন্দি, ভিডিও ক্লিপ 316টি। এখানে বলে রাখা ভালো, আর্মি সেনাবাহিনীর যেসব জেনারেল এবং অফিসাররা বিদেশে আছেন, কেউ পলাতক অবস্থায় আছেন, কেউ চাকরির সুবাদে আছেন, কেউ দেশ থেকে চলে গেছেন, গিয়েও সেখানে বসবাস করছেন, তাদেরও কিন্তু আমরা স্টেটমেন্ট নিয়েছি এবং জুমে এসে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজমের আমরা এই জবানবন্দি আমরা অনলাইনে পেয়েছি, তাদেরকে জুমে নিয়ে আসা সম্ভব হয়নি। শহীদ পরিবারের সদস্যদের সাথে আলোচনা একবার হয়েছে, বেঁচে ফিরে আসা অফিসারদের আলোচনা একবার হয়েছে। জাতীয় সংসদ অধিবেশনে করণীয় অনুলিপি 25শে ফেব্রুয়ারি থেকে 30শে মার্চ 2009 সেখানে কি আলোচনা হয়েছিল সেটা প্রদর্শিত আমরা পেয়েছি। প্রদর্শিত প্রতিষ্ঠান হলো ডিজিএফআই, র্যাব, বিজিবি সদর দপ্তর পিলখানা, বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ, সেটা কিন্তু আমরা ভিজিট করেছি সেখানে। আর ডিজিএফআই এবং র্যাব থেকে প্রাপ্ত দলিলাদির তালিকা এটা আমরা ফেরত দিয়েছি, কালকে ফেরত দেওয়া হয়েছে। তো এই সব ছিল পরিসংখ্যান। আপনারা এখন প্রশ্ন করতে পারেন। আমার নাম আল-আমিন, আমি আমার বিশেষ সিনিয়র এক বিষয় জানতে চাই যে আপনারা কিন্তু একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন এবং আপনাদের মূল কাজগুলোই হচ্ছে আপনাদের অংশগ্রহণ করতে পারা, তো এর সঙ্গে কারা কারা কিন্তু এটা আমরা জানতে চাই।
কোনটা? এর সঙ্গে কারা কারা জড়িত? না তাহলে কি কমিশন কোন পত্রিকার হলো? এর সঙ্গে যারা জড়িত তাদের মধ্যে আমরা রাজনৈতিক ব্যক্তি পেয়েছি, এর মধ্যে সিভিল জড়িত। নামগুলো আমরা বলতে চাচ্ছি না, কারণটা হলো যারা জড়িত তারা তো কোর্টে মামলা হয়ে এখনো হয়নি মামলা। আমরা তো শুধু তাদের জড়িত থাকা তদন্ত করেছি এবং কী কী মানে অপরাধে তারা জড়িত সেগুলোকে আমরা মেনশন করে আমরা সুপারিশ করেছি। কাজে তাদের সামাজিক অবস্থান বিবেচনায় আমরা এটা গোপন রাখতে চাই। না না, রিপোর্ট চাইলে আপনি পাবেন সেটা আমি বলিনি, আমি বলছি আপনি চাইতে পারেন সেখানে, এবং আমরা আনক্লাস করেছি যাতে এটা সবাই জানতে পারে। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা 11টি কপি দিয়েছি। That does mean it's a public problem. So what's the problem to make it public? No problem. There is no. So why don't you share the findings, the core findings of the? We have no problem in sharing with you the findings. কিন্তু কথাটা হলো যে আমরা টপের লাভ বলবো, কিন্তু নিচে যারা জড়িত আছে যেমন মনে করেন সেগুলো না আমরা বলতে চাই না। 1 নম্বর হলো যেমন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলুল তাপস, শেখ সেলিম, মির্জা আজমের কথা আমি বলেছি, তারপরে নানক, জাহাঙ্গীর কবির নানক, সাহারা খাতুন এবং জেনারেল তারেক এবং প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন এবং প্রাক্তন ডিজিএফআই প্রধান জেনারেল আকবর। এগুলোর নাম উপর লেভেলের, এগুলোর নাম আমি আপনাদেরকে জানালাম আর কি। বাকি আপনারা মন্ত্রণালয়ে আপনি যান, তাদের সঙ্গে কথা বলেন, এবং আমি আশা করি যেহেতু আমরা কোনো ক্লাসিফিকেশন দেইনি আমরা আপনারা পেতে পারবেন সেটা। এই বিডিআর কার্নেসটা কেন হলো এর অনেকগুলো কারণ, এক কথায় বলা যাবে না, এটা অনেকগুলো কারণ আছে। এক হলো যে বিডিআর এর মধ্যে ক্ষোভ ছিল, যেমন ডাল ভাত কর্মসূচি একটা, তারপরে বিডিআর শপ তৈরি করা হয়েছিল, সেখানে তাদের ডিউটি অনেক বেড়ে গিয়েছিল এবং এটা ক্লাসিক্যাল রোল যেটা বিডিআর এটার সঙ্গে এটা যায় না। তো সেইগুলো জিনিস ছিল এবং কিছু বিডিআর সদস্য যেভাবেই প্ররোচিত হয়ে থাকুক তারা সেনাবাহিনী অফিসারদের এখানে চাচ্ছিলেন না, সেটা একটা ছিল। আর বিডিআরের মধ্যেই অনেক রকমের টানাপোড়েন ছিল যেগুলো আমরা বের করতে সক্ষম হয়েছি। এরকম অনেক কারণ ছিল যেগুলোর কারণের জন্য এই ক্ষোভকে কাজে লাগিয়ে হ্যাঁ মানে এটা হলো ছিল আর কি। আর বিডিআর কার্ডেসটা হওয়ার পরে যদি আমাকে আপনারা প্রশ্ন করেন সেটা আগামী উত্তরটা আমি দিয়ে দিই যে ওই সময়ের সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল এবং সেনাবাহিনীকে, বিজিবিকে, ওই সময় বিডিআরকে দুর্বল করতে চেয়েছিলেন। আমরা খুব বিশদভাবে এটা তদন্ত করেছি, গুম করা হয়নি। গুম করা হয়নি, তাদেরকে ডিজিএফআইতে নিয়ে ওখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বিভিন্ন জায়গায় তাদেরকে করা হয়েছে। এটা এই ইস্যুটাকে আমরা অ্যাড্রেস করেছি এবং আমরা এটার ব্যাপারে আমরা সুপারিশ করেছি। স্যার, ওখানে একটু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম,
আমি যতটুকু জানি ওখানে তখন ক্যাপ্টেন রাজীব ছিলেন, রেজা নামে একজন ছিলেন, ক্যাপ্টেন রাজীব ছিলেন ওখানে। আপনি যে পাঁচজন অফিসের কথা বলেছেন, এই 5 অফিসের কথা বলছি, ওদের মধ্যে একজন নির্মাণে ছিলেন, বাকিরা তারা আমাদের রিপ্রেজেন্টেটিভ এন্টার Bikram, and they were not allowed to do that. Haku found out why they were asked to retreat, and they were asked to retreat, if I'm not wrong, by Colonel Rezamul. যাদেরকে ফায়ার করতে নিষেধ করেছে জেনারেল রেজার্ভ, কেন ওরা ফায়ার করে না? They obeyed the order, but this has been taken into account in this investigation. দেখেন, ওই সময় র্যাবের সদস্যরা এখানে ছিলেন, এবং জিনিসটা আমি এক্সপ্লেন করতে চাই আপনাদের সামনে। যেখানে দরবার হল ছিল, যেখানে অফিসাররা নিহত হয়েছে ম্যাক্সিমাম অফিসার, সেখান থেকে 30-40 মিটারের মধ্যেই 5 নম্বর গেট, সেইখানে আপনার র্যাবের সদস্যরা ছিলেন, সজ্জিত ছিলেন। তারা ইন্টারভিউ করেনি, এবং তারা বলছে, তাদের কমান্ডার আমাদেরকে বলেছে, এবং এটা আমরা ইনভেস্টিগেশন করেছি, যে ওই সময় এডিজি ছিলেন কর্নেল রেজা নূর, বর্তমানে মেজর জেনারেল কর্নেল রেজা নূর রিটায়ার, তিনি তাদেরকে নিষেধ করেছিলেন। কিন্তু আমরা জেনেছি যে যখন এই ধরনের কার্নেজ হয়, তখন ওখানে নিয়োজিত হওয়ার ব্যাপারে মানে র্যাবের কোনো আদেশের প্রয়োজন হয় না। যখন মারা যাচ্ছে, পুলিশের ব্যাপারেও তাই, যে সেখানে কোনো আদেশের প্রয়োজন হয় না। এই বিষয়টা আমরা তদন্ত করেছি এবং আমরা সুপারিশ করেছি যে কী করা যায়, করা উচিত। জি, প্রতিবেশী দেশ বলতে আমরা ভারতকে বোঝাচ্ছি, যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলবল নিয়ে আশ্রয় নিয়েছে। আপনি বলছিলেন যে এটার কারণ হিসেবে সবাইকে রাজনীতি করতে একটা বড় কারণ ছিল, এইটা নিয়ে অসন্তোষ ছিল। কিন্তু আমরা এর আগে যত গণমাধ্যম বা যারা পরিবার আছে তারা এই বিষয়ে কথা বলেছে যে রাজনৈতিক শক্তি আসলে সামনে আনা হয়েছে একটা কারণ হিসেবে, একটা তো আসলে কি আমাদের থেকে বলে যে রাজনৈতিক শক্তি আসলে এখানে কোনো বড় কারণ না? ষড়যন্ত্র আগে থেকে শোনেন, কথা হচ্ছে যে এই বাহিনীটাকে দুর্বল, না ঠিক আছে, এই বাহিনীটাকে দুর্বল করার জন্য এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র ছিল, এবং এই কাজগুলোকে ডাল ভাতের কর্মসূচি, তারপরে বিডিআর সব আর্মি অফিসার কেন এখানে এসে তাদেরকে কমান্ড করছে, এই বিষয়গুলোকে সামনে এনে এগুলোকে ব্যবহার করা হয়েছে। এটা বলছেন আপনি যে আসলে ষড়যন্ত্র ছিল আমাদেরকে দুর্বল করে, দেশকে অস্থিতিশীল করা এবং বাহিনীগুলোকে দুর্বল করা। তার নাম মাহমুদ হাসান নয়, আমি প্রথম আলোতে কাজ করি। যেটা জানতে চাই সেটা হলো যে রাজনৈতিক ব্যক্তিদের নাম আপনারা বলেছেন যে তাদের সম্পৃক্ততা পেয়েছে, তারা কোন পর্যায়ে এসে কিভাবে সম্পৃক্ত হলেন, এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে যে সেনা কর্মকর্তাদের নাম আপনারা বলেছেন, এই পুরো প্রক্রিয়াটা আসলে কিভাবে হলো এবং সম্পৃক্ততার পর্যায়টা আসলে কিভাবে ছিল, সমাধানটা কিভাবে? এগুলো একটা দীর্ঘ সময় ধরে এটা হয়েছে আর কি, এটা একদিনে হয়নি, একটা দীর্ঘ সময় ধরে এগুলো হয়েছে। যেমন তাপস এসে মসজিদে বসে মিটিং করেছেন, বিভিন্ন ট্রেনিং গ্রাউন্ডে বসে মিটিং হয়েছে, অন্য অন্যদের সঙ্গেও এখানে জুমার নামাজ পড়ে তারপরে মিটিং হয়েছে, তারা অফিসে গেছে, বিভিন্ন সময়, একটা দীর্ঘ সময় ধরে কিন্তু এই ষড়যন্ত্রগুলো হয়েছে, একদিনে হয়নি, এক পর্যায়ে এটা একদিনে হয়নি, এবং সর্বশেষে গিয়ে এই কিলিংটা হয়েছে আর কি। এটা 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 যদি আপনি ধরেন 2009-এ এটা হয়েছে, 2008 থেকে শুরু হতে বলতে পারেন আপনি। হ্যাঁ, 2008-এর নির্বাচনের পর থেকে শুরু হয়ে 2009-এ গিয়ে এটা নির্বাচনের আগে এটা হয়। সেনাবাহিনীকে দুর্বল করার জন্য এবং গত 15-16 বছরে ওই সরকারকে টিকিয়ে রাখার জন্য এটা একটা স্টেপ ছিল, যেটাকে বলা হয়।
আপনারা তদন্তে কি এই ধরনের কোনো বিষয় কি তুলে ধরতে মানে তদন্তে উঠে এসেছে কিনা যে সেনাবাহিনীর চৌকস এই যারা সেনাবাহিনীতে কাজ করতেন যারা বিদ্ধ হয়ে মারা গেছেন এই ব্যাপারটা আসলে বড় একটা ভূমিকা কিংবা এই ব্যাপারটা আসলে কাজ করেছে যে সেনাবাহিনীকে দুর্বল করার জন্য এবং ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই ধরনের একটা হত্যাকাণ্ড হয়েছে এরকম কোনো কিছু আপনাকে তদন্তে উঠে এসেছে? অবশ্যই আমরা পেয়েছি এই বিষয়গুলো আমরা তদন্তে পেয়েছি যে সেনাবাহিনীকে দুর্বল করার একটা প্রয়াস ছিল এবং ক্ষমতা টিকিয়ে রাখবার জন্যও একটা প্রয়াস ছিল। যেমন ধরেন আপনি এটা আর্মির ব্যাপার আপনাকে বোঝার জন্য বলছি যে একজন অফিসার যিনি অতিক্রান্ত হয়ে যান সুপারসিডেড হয়ে যান 3 বার তার প্রমোশন হয় না। এই বিডিআর বিদ্রোহে বা হত্যাকাণ্ডে যারা সরকারকে সহায়তা করেছে এদের মধ্যে এদেরই সংখ্যা কিন্তু বেশি, এদেরকে কাজে লাগানো হয়েছে এইরকম। হ্যাঁ, এবং যে সেনাপ্রধান জেনারেল আজিজ তিনি লেফটেন্যান্ট কর্নেল হিসাবে সুপারসিডেড হয়ে গেছেন এবং তার চাকরি থেকে চলে যাওয়ার কথা, তো তাকে প্রমোশন দিয়ে ডিজি বিডিআর করা হয়েছে এবং তার পরবর্তী পর্যায়ে সেনাবাহিনী প্রদান করা হয়েছে। তাহলে আপনি বুঝতে পারছেন যে কী অবস্থা। তো এই ধরনের দুর্বল জায়গাগুলোকে অ্যাড্রেস করে সরকার সেনাবাহিনীকে দুর্বল করবার, দেশকে অস্থিতিশীল করবার এবং তার ক্ষমতা কক্ষিগত করবার ব্যবস্থা করেছে এবং ধীরে ধীরে সেনাবাহিনীতে ওই সব অফিসারদেরকে কিন্তু পদায়ন করা হয়েছে ঠিকমতো জায়গাগুলো, যাতে সেনাবাহিনী এফিশিয়েন্টলি কমান্ডের অধীনে না থাকে। আমার একটা প্রশ্ন ছিল জি সেনা অভিযান নিয়োগ করা হয় নাই কেন পরিচালনা করা হয় রাজনৈতিক ভাবে হলো কেন সেনা অভিযান না করে জি জি আমরা দুটাই ইনভেস্টিগেশন করেছি এবং ওটাই তো ষড়যন্ত্র, বিকজ এইটাই মূল বিষয়টা যে কেন সেনা অভিযান এখানে হয়নি। সেনা অভিযান হওয়ার পিছনে যেটা কারণ সেটা হলো সেনাপ্রধান জেনারেল মঈন উনি সেনা সদর পরিত্যাগ করে প্রধানমন্ত্রীর অফিসে চলে যান যমুনাতে এবং সেখানে তিনি সন্ধ্যা 6টা পর্যন্ত ছিলেন, যেটা শুরু হয়েছে সকাল 9:30 10:40 দিকে কিলিং শুরু হয়েছে। তো এই সব কিছু লাশ বের হয়ে আসতেছে, তাকে বলা হয়েছে কিন্তু সেখান থেকে তিনি আর সেনা সদরে ফিরে আসেননি এবং আরও 2 বাহিনী প্রধান নৌ এবং বিমান বাহিনী উনিও সেখানে ছিলেন। একটা কথা আপনাদেরকে আমি বলি, ওই সময় পিলখানাতে বিডিআর কমান্ড করার জন্য কোনো অফিসার ছিল না। যে অফিসারগুলোকে ছিল তাদেরকে কাউকে মেরে ফেলা হয়েছে, বাকি অফিসার কেউ চলে গেছে, বের হয়ে চলে গেছে, কাউকে জিম্মি করা হয়েছে, আটকে রাখা হয়েছে। সেখানে বিডিআরকে কমান্ড করবার জন্য কোনো অফিসার ছিল না, কাজেই সেখানে ইন্টারভিন করলেই কিন্তু বিডিআররা পরাজিত হতো ওই সময়, কিন্তু সেটা করা হয়নি। কারণটা হলো এটা একটা ষড়যন্ত্র ছিল যে এইভাবেই এই অফিসারদেরকে ধ্বংস করা হবে। এবং আমি আপনাকে বলে রাখি, 2 দিনে যখন 57 জন অফিসার নিহত হয় সে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকে না। এটা বিডিআর সদস্যরাও জড়িত ছিলেন, বাইরেরও জড়িত ছিল বলে আমরা পেয়েছি। তাদের আসলে এনগেজমেন্টটা কিরকম ছিল বা কোন পর্যায়ে ছিল। যেমন আমি ব্যক্তিগতভাবে অবিনাশ পান্ডে নামে একজন লেখক আছেন, ভারতের স্কলার, তার একটা বই আছে ইন্ডিয়াস নিয়ারেস্ট। ওই বইতে কিছু জায়গায় পেজে উনি বলেছেন যে কিভাবে প্যারাট্রুপাররা মানে ভারত থেকে তৎকালীন ভারতের সেনাপ্রধানের নির্দেশে তারা এখানে এসে রেস্টিটিউশন করার জন্য রেডি ছিল, দে আর অ্যাবাউট টু বি ইন্টারভেন ইনটু এ সভরেন কান্ট্রি। এবং আমরা রিসেন্ট টাইমে দেখেছি যে কানাডাতে তাদের একটা গোয়েন্দা সংস্থার লোকজন গিয়ে একটা শিপ মানে হিজ বিলিভ টু দ্য সেক্রেটারিস্ট এই শিপ লিডার তাকে তারা কিভাবে অ্যাসেসিন করেছে, যেটা দুটো দেশের মধ্যকার সম্পর্ক কোন পর্যায়ে পর্যন্ত নিয়ে গেছে। এবং এই যে নিয়ে কিন্তু আসলে চাইলে যেহেতু তারা একটা সভরেন কান্ট্রিতে এরকম একটা অপারেশন করতে চেয়েছিল বলে আপনারাও এখন প্রকাশ্যে বলছেন, এই ক্ষেত্রে আপনাদের সুপারিশটা কি হবে? আমরা ভাবো যে এইভাবে একটা পাশের দেশের একটা সভরেন দেশকে এইভাবে ইন্টারভেন করতে চেয়েছিল বা এরকম একটা অপারেশনের সাথে ইনভলভ ছিল,
So what will be your submissions or the recommendation to our government? স্যার সিআরপি জিজ্ঞেস করছে যে রেকমেন্ডেশনের বিষয় আমরা আপনাদের জিজ্ঞেস করবো আলামতের বিষয় আমরা বলেছি যে এভিডেন্স কি আছে আমাদের কাছে যে ব্যাখ্যা একটা চাই পার্শ্ববর্তী দেশ যেখানে আমাদের দেশকে অফিসিয়াল করে দেওয়ার জন্য কাজটা করেছে আমি তো এভিডেন্স অ্যাকচুয়ালি অবিনাশ পালিওয়ালার বই আমরা পড়েছি, স্টাডি করেছি। শুধু সেটা নয়, আপনার প্রণব মুখার্জির যে মাই কোয়ালিশন ডেজ, সেখানে জেনারেল মঈন সম্বন্ধে যে তথ্য আছে সেটাও আমরা স্টাডি করেছি ইনট্যাপ। এমন কোনো ডকুমেন্ট নাই যেগুলো হাতের কাছে, সেই ডকুমেন্টগুলো আমরা আমরা স্টাডি করেছি এবং সাক্ষী যেসব আছে সেগুলো তো সাক্ষী আমরা পেয়েছি। ওদের এম্বাসিতে শ্রীবাস্তব নামে একজন কূটনীতিক ছিলেন, তারও যে এই পদুয়া রৌমারী যুদ্ধের কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন, সেখানে অনেক ভারতীয় নিহত হয় আপনার সীমান্তরক্ষী বাহিনী। তারা বলছিল যে পাকিস্তান বাংলাদেশ উইল নট গো আনপানিশড, উইল টেক রিভেঞ্জ। সো এইগুলো এবং আরও অনেক বিষয়, ওইটাই শুধু নয়, আরও ইন্টারনেটে অনেক লেখা আছে, সেই লেখাগুলো কিন্তু আমরা ডাউনলোড করে পড়েছি। পড়ে আমরা নিশ্চিত হয়েছি যে এই বিডিআর কার্নেজ যেটা হলো, বাহিনী দুর্বল হলো, দেশ অস্থিতিশীল হলো, এতে বেনিফিশিয়ারি কারা? তো সেখানে আমরা ভারতকে পেয়েছি যে ভারতেই একমাত্র প্রতিবেশী দেশ যারা এই বাংলাদেশের এই কার্নেজের মাধ্যমে বেনিফিশিয়ারি হয়েছে। তার বাইরে আসলে এই বিদ্রোহের প্রতিবাদ বা বিভিন্ন সেনাদের যে সেনাদের ক্ষেত্রে যে তারা যে প্রতিবাদ করেছে বা এটা নিয়ে কথা বলে আসলে কি পরিমাণ সেনা সদস্য বা সেনা কর্মকর্তা চাকরি হারিয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন কোনো তালিকা আপনারা করেছেন কিনা? করেছি। কতজন? 6 জন চাকরি হারিয়েছেন। জি, করেছি। আর কারো কোনো প্রশ্ন? জি, গোয়েন্দা ব্যর্থতা পর্বত পরিমাণ আমি বলবো, এবং সেগুলো কিভাবে এটাকে ওভারকাম করা যায়, কিভাবে আমরা আবার নতুন মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সব বিষয়ে আমরা সাজেশন দিয়েছি। রিফর্মের কথা বলেছি বিজেপিতে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা সেটা আলোচনা করেছি এবং আমাদের চূড়ান্ত প্রতিবেদনে আমরা সেটা তুলে ধরেছি। এবং জেনারেল মঈন তার বক্তব্যে বলেছেন যে আমি যদি এখানে অ্যাকশন করতাম তাহলে ভারত বাংলাদেশে ইন্টারভিউ করতো এবং 71 সালে তারা ফিরে গেলেও এবারে তারা যেত না, এ কথা তিনি বলেছেন। আমাদের সাক্ষী বলছে। জি, জি, সাক্ষী বলেন। জি, উনি অনলাইনে সাক্ষী দিয়েছেন। জি, আমরা অনেক সুপারিশ করেছি। এই সুপারিশগুলো এই মুহূর্তে আপনাদেরকে এখন সংস্কারের জন্য সুপারিশ করেছি। এই মুহূর্তে তো এইভাবে হয়তো বলা সম্ভব হবে না আর কি। আমরা সব জায়গাতেই করেছি, সেনাবাহিনীতেও সুপারিশের কথা বলেছি, বিজেপিতেও বলেছি, প্রশাসনেও বলেছি, পুলিশেও বলেছি, পুলিশের ব্যাপারেও আমরা বলেছি। ডিটেল ক্যাপাসিটি, গোয়েন্দা সংস্থার সক্ষমতা বৃদ্ধি এবং কি করে এটা কোঅর্ডিনেট করা যায়, একটা অ্যাপেক্স বডি গঠন করে এটা সমন্বিত করা যায়, সে ব্যাপারে আমরা কথা বলেছি। বাইরে তো ওইভাবে বলা যাবে না, আমরা শুধু এইটা বলতে পারি যে 921 জনের মতো ভারতীয় ওই সময়টাতে বাংলাদেশে এসেছিল, তার মধ্যে 67 জনের মতো লোক তাদের হিসাব মিলছে না আর কি। কেউ হয়তো ঢুকেছে কোন দিক দিয়ে, কিন্তু প্লেনে করে বের হয়ে চলে গেছে, আবার প্লেনে করে ঢুকেছে কোন দিক দিয়ে বের হয়ে গেছে এটা ঠিক বলা যাচ্ছে না। যেমন যিনি প্লেনে করে বাংলাদেশে আসেন তো প্লেনে করে ফিরে যাবেন, কিন্তু দেখা গেল দেশ ফিরে যায়নি। তো এই ব্যাপারেও আমরা গভর্নমেন্টকে সাজেস্ট করেছি, সুপারিশ করেছি এর খুঁজে বের করার জন্য এবং হুলিয়ে দেওয়ার জন্য, বা ওইভাবে যারা কোথায় কেন আসলো, এবং ভারত যে জড়িত সেই ব্যাপারে আমরা সরকারকে সাজেস্ট করেছি যে ভারতের কাছ থেকে জবাব চাওয়ার জন্য। এই বিষয়টা
জি জি, এটা আমরা তুলে ধরেছি, তুলে ধরেছি আমরা, সাক্ষীতে এসছে, আমরা তুলে ধরেছি। এখানে টর্চার তো বিভিন্নভাবে হয়েছে, যেমন মনে করেন যে একজন অফিসারকে মেরে ফেলবার আগে তাকে শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছে, কারো চোখ তুলে ফেলা হয়েছে, কারো স্পাইনাল কর্ড ভেঙে দেওয়া হয়েছে, কারো হাত ভেঙে দেওয়া হয়েছে, তারপরে গুলি করা হয়েছে। ফ্যামিলিদের ব্যাপারেও বাড়ির ঘর লুট করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, তার সোনাদানাগুলোকে লুটতারাজ করা হয়েছে, তার শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছে। এগুলো আমরা তুলে ধরেছি। এই ব্যাপারে তেমন সাক্ষ্য পাওয়া যায়নি, তবে বিজিবির সৈনিকরা জড়িত এতে কোনো সন্দেহ নাই, আমরা সাক্ষী পেয়েছি। স্যার, আমি একটা বিষয় জানতে চাই, যে ট্রায়ালটা হয়েছে এতদিন ধরে এবং যারা বিচারের সম্মুখীন হয়েছেন, শাস্তি পেয়েছে, তাদের বিষয়ে আপনাদের কোনো সুপারিশ আছে? যেটা সাবজুডিসড বিষয়, আদালতে বিচারাধীন, সে ব্যাপারে আমাদেরকে নিষেধ করা হয়েছে আমাদের প্রজ্ঞাপনে। যে গ্যাজেট বের হয়েছে সেখানে আমাদেরকে সেই ব্যাপারে কথা না বলতে বলা হয়েছে, সেটাকে বাইরে রাখতে বলা হয়েছে। বরং কেউ যদি অপরাধী থেকে থাকে, বিচারে আওতায় আসে নেই, সেটাকে আওতায় নিয়ে আসতে বলা হয়েছে। সেটাই আমরা করেছি। মাইকটা ছাড়া বলেন, আমার মনে শোনা যাবে। আমরা এখন পর্যন্ত যেটা জানি সেটা হলো যে 46 ব্রিগেডকে রেস্টোর অর্ডার, এইরকম একটা অর্ডার দিয়ে পাঠানো হয়েছিল মৌখিক। 46 ব্রিগেড সময় মতো এখানে আসে। এরপরে সেনাবাহিনী প্রধান যখন সেনাবাহিনী সদর দপ্তর থেকে উনি যমুনাতে চলে আসেন, তখন ওই একটা প্যারালাল কমান্ড তখন এস্টাবলিশ হয় এবং এটার সুযোগ গ্রহণ করেন জেনারেল তারেক। ওই সময় উনি প্রধানমন্ত্রীর MSPM ছিলেন, তাই তো? হ্যাঁ, মানে সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে ছিলেন আর কি। তো উনি তখন এই কমান্ডটা এস্টাবলিশ করেন এবং একটা প্যারালাল কমান্ডে তখন মানে 46 ব্রিগেড পরিচালিত হয়। এবং এই ধীরে ধীরে যখন পলিটিক্যাল ডিসিশন নেওয়া হলো, তখন আর্মিকে এখান থেকে প্রায় 3 কিলোমিটার পিছনে সরিয়ে নেওয়া হলো, সেই আবাহনী মাঠের দিকে, এবং অন্যদেরকেও সরিয়ে নেওয়া হলো আর কি। জি, পেয়েছি। জি, দিয়েছে। সেটা আমরা সাক্ষীর কথাটা আমরা বলছি না, কারণটা হলো যে সাক্ষী একজন এক এক রকমভাবে দিয়েছে, সেখানে একজনের সাক্ষীতে আরেকজনের নাম জড়িত হয়ে পড়ে, কাজে ওটাকে আমরা বাদ রেখেছি। হ্যাঁ, যে আমরা সেটা বাদ রেখেছি। জি স্যার, আরেকটা বিষয় হচ্ছে, আপনারা চিফ অ্যাডভাইজার মহোদয়ের সঙ্গে দেখা করেছেন, সেখানে আপনারা বলেছেন যে 20 থেকে 25 জনের একটি মিছিল ঢুকেছিল এবং যখন বের হয় সেটি 200 জনের একটি মিছিল বের হয়েছে। এই মিছিলটি যখন বের হয় সেই মিছিলে কারা ছিলেন? এটা কি আপনারা? এটা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুবলীগ এরাই ছিল। এরা যে নাম্বারে ঢুকেছিলেন তত সংখ্যায় অনেক সংখ্যা দিয়ে বের হয়ে গেছে এবং আমাদের ধারণা এর সঙ্গে অনেক কিলারও বের হয়ে গেছে। এটা ঘটেছিল। জি, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের বক্তব্য আমরা শুনলাম। আমি আশা করি আমাদের বক্তব্য আপনারা সঠিকভাবে তুলে ধরবেন এবং জাতিকে আপনারা আর জাতি যাতে বিভ্রান্ত না হয়। আর আরেকটা বিষয় আমি আপনাদের সবাইকে বলতে চাই, সেটা হলো আমরা যদি ফেল করে যাই এই বিষয়টাকে অ্যাড্রেস করার কারণে, তাহলে আবার পিলখানা হয়তো বাংলাদেশে হবে এবং এটা যাতে না হয়, আর পিলখানা যেন বাংলাদেশে না হয়, সেই ব্যাপারে আমাদেরকে সবাই সজাগ থাকতে হবে। অনেক ধন্যবাদ আপনাদেরকে।